ভারতীয় উপমহাদেশে যত সাপ পাওয়া যায় তার অধিকাংশ প্রায় 70% সাপ সাধারণত নির্বিষ বা বিষহীন। কিন্তু যে 30% সাপ পাওয়া যায় যারা বিষাক্ত, তাদের মধ্যে কিছু সাপ আছে ভাস্কুলোটক্সিক, মানে তারা ব্লাডের মধ্যে গিয়ে ব্লাডে বিভিন্ন ক্ষতি সাধন করে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এবং কিছু সাপ আছে যারা নিউরোটক্সিক, মানে ব্রেনের ক্ষতি সাধন করে। এছাড়াও কিছু সাপ যেমন সামুদ্রিক সাপগুলো আছে মায়োটক্সিক, মানে মাসেলের ক্ষতি সাধন করে। এবার আমরা জানবো এই বিষাক্ত সাপগুলো যেগুলো বললাম তাদের উদাহরণ কি কি, বা কমন এক্সাম্পল এই ভারতীয় উপমহাদেশে কি কি আছে। তাহলে প্রথমেই বলি নিউরোটক্সিক সাপ। এইগুলোর উদাহরণের মধ্যে প্রথমেই আমরা বলবো কমন কোবরা, যাকে আমরা বাংলায় কেউটে বা গোখরো নামে চিনি। এবং তাছাড়াও আছে কিং কোবরা, যাকে বাংলায় শঙ্খচূড় নামে চিনি। তাছাড়া আছে কমন ক্রেট, যাকে আমরা কালাচিতি বা কালাচ নামে চিনি। এবং তাছাড়া আছে ব্যান্ডেড ক্রেট। ব্যান্ডেড ক্রেটকে আমরা সাধারণ ভাষায় বা বাংলা ভাষায় চিনি হচ্ছে শাখামুটি নামে। আর ভাস্কুলোটক্সিক স্নেকের মধ্যে আছে রাসেল ভাইপার, যাকে আমরা বাংলায় বলি চন্দ্রবোরা এবং সস্কেল ভাইপার। কিন্তু এই সাপে কামড়ানো নিয়ে অনেক কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জন্ম হয়েছে। এবং এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বশবর্তী হয়ে এবং যথাসময়ে যদি পর্যাপ্ত চিকিৎসা না গ্রহণ করে সময় অপচয় করা হয়, তাহলে বহু মানুষ মৃত্যুর কবলে ঢলে পড়ছেন। তাহলে আজকে ভিডিওতে আমরা আমাদের কি কি করণীয় সাপে কামড়ালে এবং কি কি অবশ্যই আমরা অ্যাভয়েড করে চলবো বা করণীয় নয়, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। তাছাড়া সাপে কামড়ালে কিভাবে বিষ আমাদের শরীরে ট্রান্সফার হয় সেই সম্পর্কেও আমরা জানব। এবং সাপে কামড়ালে যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল আছে সেটি সম্পর্কেও সামান্য জ্ঞান আমরা এই ভিডিওর মাধ্যমে লাভ করার চেষ্টা করব। যখনই কোনো সাপ মানুষকে কাটে তখন সাপের বিষ মানুষের দেহে প্রবেশ করে এবং সাপের মাড়িতে দাঁতের পিছনে ভেনাম গ্ল্যান্ড থাকে, যেটা আসলে মডিফাইড প্যারোটিড গ্ল্যান্ড, এবং তার পেছনে থাকে কম্প্রেসর মাসেল। যখন সাপের মুখ বন্ধ থাকে তখন দাঁত পিছনে ফোল্ডেড থাকে, এবং যখন কামড়ানোর জন্য মুখ খোলে তখন দাঁতটা বেরিয়ে আসে এবং কম্প্রেসর মাসেলে চাপ পড়ে, এবং ভেনাম গ্ল্যান্ডে জমে থাকা বিষ সাপের দাঁতের মাধ্যমে ভেনাম ক্যানেলের মধ্য দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। সাপে কামড়ানোর চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই যেটা করণীয়, যে অন্ধবিশ্বাস বা কুসংস্কারগুলো আছে সেইগুলোর থেকে পর্দাফাশ করা এবং সময়টাকে বাঁচিয়ে নেওয়া। এবং সেই সময় যদি যথাযোগ্য চিকিৎসা হয় তাহলে সেই মানুষটা বাঁচতে পারবে। তাহলে আমরা প্রথমেই জানবো সেই অন্ধবিশ্বাস বা কুসংস্কারগুলো কি কি এবং আমাদের কি কি করা থেকে বিরত থাকতে হবে। প্রথমেই যদি বলি, কোনো ব্যক্তিকে যদি সাপে কামড়ায় স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ভীত সন্ত্রস্ত বা আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে বা দৌড়ঝাঁপ শুরু করে দেয়। কিন্তু অবশ্যই সেটা করা উচিত নয়। সাপে কামড়ানো ব্যক্তিকে সেই স্থানে চুপ করে বসে থাকতে হবে এবং সাহায্যের জন্য কাউকে ডাকতে হবে। কারণ যদি সাপে কামড়ানোর পর সেই ব্যক্তি দৌড়ঝাঁপ শুরু করে তাহলে সেই বিষ শরীরের একটা যথাযোগ্য স্থানে যে ঢুকেছিল রক্তের মধ্যে, সেটা দৌড়ঝাঁপ করার ফলে রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং রক্ত সঞ্চালন বাড়ার ফলে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে অবশ্যই সাপে কামড়ানোর পরে আপনারা দৌড়ঝাঁপ করবেন না। এবার দ্বিতীয়ত, সাপে কামড়ানোর পরে একটা প্রচলিত প্রথা অনুযায়ী অনেকে সাপে কামড়ানোর স্থানের উপরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেন। তারা ভাবেন এতে হয়তো রক্ত সঞ্চালনটা কম হবে এবং বিষটা ছড়িয়ে পড়বে না, কিন্তু এটা ভুল ধারণা। এতে হিতে বিপরীত হবে। এক্ষেত্রে অনেক সময় ইডিমা দেখা যাবে, ব্লিস্টার দেখা যাবে বা কম্প্রেশন সিনড্রোম দেখা যাবে, বা যে স্থানে কামড়েছে সেই জায়গাটা পচেও যেতে পারে। তাই বাঁধন থেকে বিরত থাকবেন। তৃতীয়ত, আরেকটা উদাহরণ দেখা যায় প্রচলিত প্রথা অনুযায়ী, যে সাপে কামড়ানোর স্থানে অনেকে কেটে বা চিরে রক্ত বার করে দেয়। তারা ভাবেন যে বিষযুক্ত রক্তটা আছে সেটা বের করে দেওয়া সম্ভব, কিন্তু সেটা অত সহজ নয়। মানে বিষটা শুধুমাত্র চামড়ার তলায় থাকে না, সেটা আস্তে আস্তে
শরীরে ঢুকে লিমফ্যাটিক্সের মাধ্যমে পরে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই শুধুমাত্র সেই জায়গাটা কেটে বা চিরে দিয়ে রক্ত বার করে দিলেই চিকিৎসা পদ্ধতি করা সম্ভব নয়। আবার অনেক সময় কিছু বলিউড মুভি বা বাংলা সিনেমায় আমরা দেখতে পাই যে সাপে কামড়ানোর পরে সেটা অনেকে চুষে সেই বিষটাকে বার করে দিচ্ছেন এবং সাপে কামড়ানো ব্যক্তি সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু এরকমটি হয় না। যদি সাপে কামড়ানো ব্যক্তির পা থেকে বা যেখানে কামড়েছে সেখান থেকে যদি বিষটা বেরও করা হয়, সেক্ষেত্রে সেই বিষটা যে বের করছে তার শরীরে প্রবেশ করবে, সেই ব্যক্তিরও ক্ষতি হবে এবং যাকে কামড়েছিল তারও সময়ের অপচয়ের ফলে সেই ব্যক্তিও মৃত্যুবরণ করবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় সাপে কামড়ানোর পরে কোনো হসপিটালে না গিয়ে সাধারণত অনেকে সেই ব্যক্তিকে ওঝা বা বদ্যির কাছে নিয়ে যান। তারা তাবিজ, কবজ, বিভিন্ন গাছের পাতা, শিকড় ইত্যাদি খাইয়ে আপনাদের বোঝান যে তাতেই আপনারা সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। এতে বরঞ্চ ক্ষতি হয়, কারণ যে আপনারা মূল্যবান সময়টা পাচ্ছিলেন রোগীকে বাঁচানোর, সেটা আপনাদের হাত থেকে চলে যায়। কিন্তু আপনারা ভাববেন যে এতে তো কাজ হয়, মানুষ তো বেঁচে যাচ্ছে, কিন্তু সেটা নয়। কারণ আমরা জানি কি ভারতীয় উপমহাদেশে প্রায় 70% সাপ বিষহীন বা নির্বিষ, এবং এই সাপগুলো কামড়ানোর ফলে যদি তাবিজ, কবজ বা ওষুধ নাও দেওয়া হতো তাহলেও মানুষটি বেঁচে যেতেন। বা বিষযুক্ত সাপ সবসময় কামড়ালেই যে শরীরে বিষ ঢুকছে তেমনটাও নয়। অনেক সময় সাপ মানুষকে ভয় দেখানোর জন্য যে কামড়ায়, অনেক সময় সেটা ড্রাই বাইট হতে পারে, মানে কামড়ালেও শরীরে বিষ ঢোকে না। সেই সব ক্ষেত্রে মানুষ কোনো এইসব তাবিজ, কবজ, ওষুধ না পেলেও সুস্থ হয়ে যায়। আর আপনারা কাকতালীয়ভাবে ভাবেন যে এই ওষুধ, তাবিজ, কবজ, গাছের পাতা, শিকড় এইসব খেয়ে মানুষ বেঁচে যাচ্ছে। কিন্তু কোনো কারণে যদি বিষ সাপের থেকে মানুষের শরীরে প্রবেশ করে, তাহলে এইগুলো করতে গিয়ে যে সময়টা আপনারা খরচ করছেন সেই সময়টা না পেয়ে মানুষটি মারা যাবে। তাই এই ভুল সিদ্ধান্ত আপনারা নেবেন না। তাছাড়া অনেকে মনে করেন যে অনেককে ছোট সাপ কামড়েছে বা সাপের বাচ্চা কামড়েছে, তাহলে তাদের কিছু হয়তো হবে না। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। সাপ, বড় সাপ কামড়াক বা ছোট সাপ কামড়াক, যদি সেই সাপ বিষাক্ত হয় তাহলে সেটা সমানভাবেই বিষাক্ত। তাই এক্ষেত্রেও সেটাকে ইগনোর করা যাবে না, কারণ ইগনোর করলেই সময়ের অপচয় হবে এবং মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আরেকটা বিষয় হলো, অনেকে সাপে কামড়ানোর পর হসপিটালে তো যান, কিন্তু সেই সাপটিকে মেরে বা সাপটাকে ধরে হসপিটালে যান, কিন্তু সেটা করা উচিত না। কেন উচিত নয়? কারণ সাপটাকে আপনারা ধরতে বা মারতে যে সময়টা ব্যয় করবেন তাতে অনেকটা দেরি হয়ে যাবে এবং ট্রিটমেন্টটা সঠিক সময় পাবেন না। তাছাড়া সাপটাকে যখন ধরে আনবেন, সেই সাপ আবার হসপিটালে এসে কাউকে কামড়াতে পারে এবং সেই ব্যক্তিও আবার সাপের কামড়ানোর শিকার হতে পারে। তাই এই ভুলটি কখনো করা যাবে না। এবার জানবো সাপে কামড়ালে আমাদের করণীয় কি। করণীয় বলতে প্রথমেই আমাদের সেই ব্যক্তিকে ভরসা দিতে হবে বা রিঅ্যাসিওর করতে হবে যে তুমি ভয় পাবে না, তোমার কিছু হবে না, এবং তারপরেই ব্যক্তিটিকে ইমোবিলাইজ করতে হবে, মানে যে স্থানে কামড়েছে সেই স্থানটা যাতে নড়াচড়া না হয়, কারণ নড়াচড়া হলে রক্ত সঞ্চালনের মাধ্যমে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাই যাতে নড়াচড়া না হয় সেটাকে সিকিউর করতে হবে, এবং তারপরে হসপিটালে সেই ব্যক্তিকে নিয়ে যেতে হবে এবং ডাক্তারবাবুকে সম্পূর্ণ সিমটম, সাইন কি কি হচ্ছে বা কখন সাপে কামড়েছে এবং সাপটি কিরকম দেখতে বা চিনতে, শনাক্ত করতে পেরেছেন কিনা সেই সম্পর্কেও বিস্তারিত জানাতে হবে। সাপে কামড়ানোর প্রধান ট্রিটমেন্ট হলো অ্যান্টিস্নেক ভেনম। এই অ্যান্টিস্নেক ভেনম পলিভ্যালেন্ট হতে পারে বা মনোভ্যালেন্ট হতে পারে। তাই আমরা কেন বলেছি যে সাপটাকে শনাক্ত করা দরকার, কারণ মনোভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনম যখন দেওয়া হয় সেটা এক একটা সাপের ক্ষেত্রে এক একটা রকমের এলিমেন্ট থাকে সেই অ্যান্টিস্নেক ভেনম। কিন্তু এই পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনমে সেটা কিছু কমন বিষাক্ত সাপের প্রত্যেকটার বিরুদ্ধে কাজ করবে এমন এলিমেন্ট থাকে। তাই পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনমে এই প্রবলেমটা হয় না, কিন্তু মনোভ্যালেন্ট যখন ইউজ করা হয় সেক্ষেত্রে সঠিক মানে কোন সাপটা কামড়েছে সেটা জানা অবশ্যই দরকার। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে সাপে কামড়ালে যে কি ট্রিটমেন্ট করব বা কি কি করণীয় বা করণীয় না সেইটা যেমন জানা দরকার, যাতে সাপে না কামড়ায় সেই বিষয়ে আমাদের কিছু প্রিভেনশন বা সতর্কতা অবশ্যই নেওয়া উচিত। তাহলে চলুন জেনে নিই কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত।
বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং যাতে জঞ্জাল না জমে সেই দিকে খেয়াল রাখতে হবে। বা ঘরে যদি ইঁদুর, ব্যাঙ এসবের যদি সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সাপ শিকারের খোঁজে ঘরে প্রবেশ করবে। তাই যাতে ঘরে ইঁদুর, ব্যাঙ কম হয় সেই দিকেও নজর রাখতে হবে। এবং কোনো উন্মুক্ত স্থানে যদি আপনারা যান মাঠে ঘাটের মধ্য দিয়ে, তাহলে সঠিক সময়ে সঠিক ফুটওয়্যার ইউজ করবে, মানে চটি, জুতো ইউজ করতে হবে। এবং অন্ধকারের মধ্যে দিয়ে গেলে অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে। এবং একটি লম্বা লাঠি রাখা আপনাদের খুব হেল্পফুল হবে। তাছাড়া গ্রামাঞ্চলে বা প্রান্তিক এলাকায় উন্মুক্ত স্থানে যখন শোবেন, মাটিতে শোয়া থেকে আপনারা বিরত থাকবেন। এবং সামনে কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় যে মাটিতে কোনো সাপ আসছে কিনা সেই সব দিকেও ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে সাপ কামড়ালে সাপের বিষ কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে এবং সেই সাপের কামড় থেকে আমরা কিভাবে নিস্তার পাবো, মানে কি কি করণীয় নয়, বা এর চিকিৎসা পদ্ধতি কি আছে সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করলাম। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই জানলাম। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা এরকমই কোনো টপিক বা রোগ সম্পর্কে যদি জানতে চান এবং সেই রোগ থেকে কীভাবে নিস্তার পাবেন সেটা সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।